মহাকর্ষ চ্যাপ্টার চলছিল, তাই তো? দুটো ক্লাস হয়েছে। এবারে আগের ক্লাস মানে সেকেন্ড ক্লাসে কারোর কোনো ডাউট থাকলে বল। গুণোত্তর প্রগতি একটু ডাউট আছে, তাই তো? অ্যাকচুয়ালি গুণোত্তর প্রগতি কি? গুণোত্তর প্রগতি হচ্ছে কি, কোনো একটা সংখ্যা ধরো আমি ধরলাম প্রথম সংখ্যাটা হচ্ছে 3, তারপরের সংখ্যাটা আমি ধরলাম ধরো 6, তারপরের সংখ্যাটা 12, 24, 48, এরকম করে চলছে। মানে কি, একটা সংখ্যা আছে, তাকে আমি 2 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, 6কে আবার 2 দিয়ে গুণ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24, এরকম করে এগোচ্ছে, তাই তো সংখ্যাগুলো? তার মানে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে করে আমি পরের নাম্বারগুলো পাচ্ছি। একে বলা হয় প্রথম। এখানে হচ্ছে কি প্রথম পদ, এ হচ্ছে কি প্রথম পদ। প্রথম পদ সেটা হচ্ছে কত, 3 এখানে। আর সাধারণ অনুপাত সেটা কত হচ্ছে না, একটা সংখ্যাকে ঠিক তার কত কত দিয়ে গুণ করলে পরের সংখ্যাটা পাচ্ছি। মানে এক কাজ করতে পারিস, 6কে 3 দিয়ে ভাগ করতে পারিস 2 হবে, 12কে 6 দিয়ে ভাগ করতে পারিস 2 হবে। তাহলে সাধারণ অনুপাত কত হচ্ছে 2। সাধারণ অনুপাত কত হচ্ছে 2। এরকম যদি হয় একে বলা হয় কি গুণোত্তর প্রগতি। আসবে। তাহলে সাধারণ অনুপাত এটাই হচ্ছে কি গুণোত্তর প্রগতি। ঠিক আছে, গুণোত্তর প্রগতি। এবার আমি যে গুণোত্তর প্রগতির কথা বলেছি সেটা কি রকম, যে সাধারণ অনুপাতটা 1-এর থেকে ছোট। ঠিক আছে, চলে চলে, সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট। সাধারণ অনুপাত হচ্ছে কি 1-এর থেকে ছোট। মানে ধরো আমি বললাম প্রথম সংখ্যা 1, তারপরে তারপরের সংখ্যা হচ্ছে কত, হাফ। তারপরের সংখ্যা কত হচ্ছে হাফ। আর তারপরের সংখ্যা কত হচ্ছে 1-এর 4, তারপরে হচ্ছে কত 8, 1-এর 16, মানে কি হচ্ছে এরকম 1-এর 32। এর মানে কি হচ্ছে যে প্রথম সংখ্যাকে হাফ দিয়ে গুণ করলাম, তারপরের সংখ্যাকে আবার হাফ দিয়ে গুণ করছি। মানে এখানে প্রথম পদ কি হচ্ছে, এখানে প্রথম পদ হচ্ছে 1। আর সাধারণ অনুপাত, যাকে আমরা সাধারণ অনুপাতকে আর বলছি, সেটা হচ্ছে কত হাফ। এই সাধারণ অনুপাতটা এখন 1-এর থেকে ছোট। ঠিক আছে, এই সাধারণ অনুপাতটা কি হচ্ছে 1-এর থেকে ছোট হচ্ছে। আমি বলেছিলাম যে এই রকম গুণোত্তর প্রগতি যার সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট, তার যে মানে হচ্ছে যোগফল, যদি এটা অসীম পর্যন্ত চলতে থাকে, মানে চলতেই আছে, কোথাও শেষ শেষ নয়, তাহলে এর ক্ষেত্রে এর যোগফল কত হবে না, প্রথম পদ বাই 1 মাইনাস সাধারণ অনুপাত। প্রথম পদ বাই 1 মাইনাস সাধারণ অনুপাত। তো প্রথম অ্যাকচুয়ালি এটা কি যোগফল, মানে কি আমি কিভাবে লিখবো তখন, 1 প্লাস হাফ প্লাস 1-এর 4 প্লাস 1-এর 8 প্লাস 1-এর 16, এরকম করে করে চলতে থাকবে। তো এটা হচ্ছে কি অসীম গুণোত্তর প্রগতি। সেই অসীম গুণোত্তর প্রগতির প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে হাফ, তাহলে তার যোগফল কি হবে, আচ্ছা দরজাটা বন্ধ করে দিবি। তাহলে তার হচ্ছে যোগফল কত হচ্ছে না, a বাই 1 মাইনাস r। ঠিক, তো এটাই বলার ছিল গুণোত্তর প্রগতি। এবার গুণোত্তর প্রগতি যখন তোদের ক্লাস গণিতে হবে তখন এমনিতে জেনে যাবি পুরো আরো ভালো করে। আমি শুধু এটুকুই বলেছি যে একটা অসীম গুণোত্তর প্রগতির যোগফল, সেখানে সাধারণ অনুপাত যেটা হচ্ছে সেটা 1-এর থেকে ছোট। ঠিক আছে, সাধারণ অনুপাত হচ্ছে কি 1-এর থেকে ছোট, জাস্ট এটুকুই ফর্মুলা, a বাই 1 মাইনাস r। টুকে নিতে পারিস, টুকে নে। ক্লিয়ার হয়েছে? এবার আমি চলে আসবো কি, যে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপ একবার তোদেরকে আমি করিয়েছিলাম, তো আমি আরেকবার করে দিচ্ছি। এখানে ভেক্টর রূপটা একবার করছি। ঠিক আছে, যদি কেউ যদি কেউ মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ করতে পারিস নিজে নিজে, তাহলে লিখতে পারিস মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। হয়েছে, মহাকর্ষ সূত্রের হচ্ছে ভেক্টর রূপ কিভাবে করব। হ্যাঁ, বোঝানো হয়ে গেছে কিন্তু এই ভিডিওটাতে নেই, এই জন্য একবার এখানে করে দিচ্ছি মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। আমি ধরছি কি এখানে, যে এখানে অক্ষ আছে 3টে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ।
ঠিক আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তো এখানে আমি দুটো ভর নিলাম, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে কত m2, m1 এবং m2। m1 এর অবস্থান ভেক্টর কোনটা, r1 ভেক্টর, আর m2 এর অবস্থান ভেক্টর কোনটা হচ্ছে r2 ভেক্টর। হলো, এই দুটো বল, এই দুটো বস্তু, মানে এই দুটো যে বস্তুকণা আছে তারা কিভাবে আকর্ষণ করবে, তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করবে। তাহলে m1 এর উপরে বল প্রযুক্ত হবে এইদিকে, এই বলটা কত হবে F12, তাই না, F12। আর m2 এর উপরে বল প্রযুক্ত হবে কোন দিকে, এদিকে, এই বলটা হবে কত F21। ক্লিয়ার হয়েছে, F21। তাহলে আমি কি বলতে পারি যে F12 হচ্ছে কি, F12 হচ্ছে যে 1 নম্বর কণার উপর, এরকম করে লিখতে পারি m1 এর ওপর m2 এর জন্য প্রযুক্ত বল সমান কত হবে, প্রযুক্ত বল F12, ঠিক তো, F12 কত হবে জি m1 m2 বাই কত হবে জি m1 m2 বাই কি লিখবো, মড অফ r12 মানে কি বলছিলাম, এটা হচ্ছে কি r1 ভেক্টর আর এটা হচ্ছে কত r2 ভেক্টর। তাহলে আমি যদি বলি এই ভেক্টরটা কি হবে, এই ভেক্টরটা হচ্ছে কত r12 ভেক্টর, মানে কি হচ্ছে 1 নম্বর কণার অবস্থান ভেক্টর 2 এর সাপেক্ষে। ঠিক আছে, এটা হচ্ছে কি r12 মানে কি 1 নম্বর কণার অবস্থান ভেক্টর 2 এর সাপেক্ষে। যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র কাজে লাগানো যায় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে r2 ভেক্টর প্লাস r12 ভেক্টর মানে কি এই ভেক্টর আর এই ভেক্টর একই ক্রমে আছে, আর এটা হচ্ছে কি বিপরীত ক্রমে ত্রিভুজটাকে মানে বদ্ধ করছে। তো r2 ভেক্টর, এটা হচ্ছে কি r2 ভেক্টর প্লাস r12 ভেক্টর সমান r1 ভেক্টর। সেখান থেকে আমি পাচ্ছি কি যে r12 ভেক্টর সমান r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এই যে যে ভেক্টরটা এটা এলো কি m1 এর অবস্থান ভেক্টর m2 এর সাপেক্ষে, তাই না, m2 এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে হবে তাকে আমরা কি করি, মাইনাস করি, তাই না, আপেক্ষিক বেগ সেগুলো করেছে, আপেক্ষিক ত্বরণ করেছিলাম না, যার সাপেক্ষে হয় সেটা বাদ যায়। তো r12 মানে কি বোঝাচ্ছে, প্রথমটা r1 মাইনাস r2, এরকম ভাবতে পারিস। তো এখানে m1 এর ওপর m2 এর জন্য প্রযুক্ত বল মানে F12, এই F12 কত হচ্ছে, F12 মানটা কত হচ্ছে জি m1 m2 বাই, আমি যদি বলি এই ভেক্টরটা, মানে এই ভেক্টরটা কত হচ্ছে r12, তাহলে r12 ভেক্টরের আমি নিলাম কত মড তার স্কোয়ার, এটা হলো মান, এটা কি হলো মান হলো জি m1 m2 বাই নিচে কি হতো দূরত্ব, এদের মধ্যে দূরত্বের স্কোয়ার। তাহলে এখান থেকে এই ভেক্টরটাকে আমি নিলাম কত r12 ভেক্টরের মড তার স্কোয়ার। কিন্তু অভিমুখ কোন দিকে হচ্ছে আমি যদি দেখাই, এখানে বলটা হচ্ছে এই দিকে আর r12 ভেক্টরটা হচ্ছে কোন দিকে, এই দিকে, উল্টো দিকে হচ্ছে। তাহলে আমাকে কি নেওয়া উচিত, যদি আমি r12 ভেক্টরের ক্যাপ লিখি r12, তাহলে সামনে একটা মাইনাস দেওয়া উচিত, কি, কেন কি বলটা হচ্ছে এই দিকে এবং ভেক্টরটা হচ্ছে তার বিপরীত দিকে, এই জন্য এখানে একটা কি আসবে, মাইনাস আসবে, এখানে একটা কি আসবে, মাইনাস আসবে। তাহলে কি হলো F12 ভেক্টর সমান জি m1 m2 বাই মড r12 ভেক্টরের স্কোয়ার, মানে দূরত্ব, এটা হচ্ছে কি মান হলো ভেক্টরের, মানে এই বল ভেক্টরটার মান হলো, তার দিক কোন দিকে হবে না r12 বলতে কি r12 ভেক্টর এইদিকে, তাহলে তার একক ভেক্টরও এইদিকে হবে, কিন্তু বলটা হচ্ছে কি তার উল্টো দিকে, এই জন্য একটা মাইনাস দিতে হবে। যেমন আমরা করি না যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ, যদি আমি এক্স অক্ষ বরাবর 2 যাই তাহলে কি লিখবো 2 আই ক্যাপ, যদি এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে যদি 3 যাই তাহলে কত লিখবো 3 মাইনাস আই ক্যাপ, লিখি কিনা, এরকমই। তো এখানে এইটা হচ্ছে r12 ভেক্টর, এটা হচ্ছে F12 ভেক্টর।
তাহলে F12 ভেক্টর কি হচ্ছে, R12 ভেক্টরের উল্টো দিকে হচ্ছে, এই জন্য মাইনাস নিতে হচ্ছে এখানে। এটা যদি কেউ টুকতে চাস টুকতে পারিস, নাহলে আগের দিন তো করা আছে, খাতায় করা আছে, না লিখলেও চলবে। এইখানে একটু আমরা লিখি কি রকম, যে এইখানে লিখতে হয় এটাকে কিভাবে লিখবো, যে জি M1 M2 বাই, সামনে মাইনাস নিয়ে নিই আমরা, সামনে কত হবে, এটা R12 ভেক্টরের স্কোয়ার। এবারে R12 ক্যাপ মানে কি হবে, R12 ভেক্টর বাই R12 ভেক্টরের মড। সেটাকে আমরা একসঙ্গে কিভাবে লিখি, সেটাকে আমরা একসঙ্গে লিখি যে মাইনাস মাইনাস দিলাম জি M1 M2, এটা কত হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই R12 ভেক্টরের মড এর স্কোয়ার, আবার R12 ভেক্টরের মড মানে কি হবে, R12 ভেক্টরের মডের কিউব। R12 ভেক্টরের মড মানে কি হবে, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, এটার মডের কিউব। তাহলে এখানে দেখে কি বোঝাচ্ছে, দেখ F12 ভেক্টর মানে F12 ভেক্টর কি হচ্ছে, সামনে একটা মাইনাস, জি দুটো দুটো হচ্ছে কি ভরের গুণফল, এখানে 1 2 আছে মানে এখানে হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, আর এখানেও কত হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের কিউব, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের হোল কিউব। তো এখান থেকে সিমিলারলি এটাও বোঝা যাচ্ছে যে আমি যদি লিখি এখানে যে F12 ভেক্টর কত হবে, সরি F21, সামনে একটা মাইনাস দেব, জি M1 M2 বল, জি M1 M2 কত হবে এখানে R2 মাইনাস R1 ভেক্টর বাই R2 মাইনাস R1 ভেক্টরের মডের কিউব হয়েছে। এবার আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেনটা কি ছিল আমাকে বল কোশ্চেনটা। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বলছি যে এই দুটো ভেক্টরের মান কিন্তু সমান। যদি লক্ষ্য করে দেখিস যে এই দুটো ভেক্টরের মান যদি দেখিস তুই, মান দুটো কিন্তু সমান, মানে জি M1 M2 এটা তো ঠিক আছে, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের কিউব করলে মড নিয়ে কিউব করলে যেটা পাবো, এটারও মড নিয়ে কিউব করলে সেম ডিস্টেন্স পাবো। মানে কি, এটা ছিল 1 এটা ছিল 2, এই ভেক্টরটা হচ্ছে কত R12, এর মান মানে কি এই দৈর্ঘ্যটা, আবার এই ভেক্টরটা মানে কত হবে R21, এরও মান মানে কি হচ্ছে এই দৈর্ঘ্যটাই হবে, সেমই তো আছে না। তো নিচে কিন্তু এটার মড মানে সেম আছে, তাহলে ওপরে হচ্ছে কত R1 মাইনাস R2, যা হবে R2 মাইনাস R1 কি হবে তাই হবে, কিন্তু মাইনাস হবে একটা। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে F12 ভেক্টর সমান মাইনাস F21 ভেক্টর, F12 ভেক্টর সমান মাইনাস F21 ভেক্টর। এইটা মানে কি বোঝায়, ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবং উল্টো দিকে, তাই না। অর্থাৎ ক্রিয়া সমান কি হচ্ছে, প্রতিক্রিয়া এবং উল্টো দিকে হচ্ছে। এটা নিউটনের কোন গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলে দেব কি, যে নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে, নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। মানে ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবং বিপরীত দিকে হচ্ছে, ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবং বিপরীত দিকে হচ্ছে। আচ্ছা, একটু লাইটটা জ্বেলে দে, লাইটটা জ্বেলে দে। ঠিক আছে, ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, চকচক করছে, ঠিক আছে। ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, হলো। এবার বল কি কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেনটা কি ছিল, 2 কেজি এবং 3 কেজি ভরের বস্তুটি যথাক্রমে 1 2 1,2,4, এটা ব্র্যাকেটের মধ্যে হবে বিন্দুগুলো। কোশ্চেনটা কার কার হয়েছে, হ্যাঁ। কোশ্চেনটা আছে কি, একটা কোশ্চেন দিয়েছিলাম এই ভেক্টরের উপরে, 2 কেজি ভরের যে বস্তু সেটা কোথায় আছে, 1,2,4
বিন্দুতে, এবং 3 কেজি ভরের একটা বস্তু, সেটা আছে কত, -1,0,3 বিন্দুতে। তো প্রশ্ন বলেছে যে F12, এটা হচ্ছে 1, এটা হচ্ছে M1, আর এটা হচ্ছে ধরো M2। তাহলে প্রশ্ন বলেছে কি যে F12 কত হবে এবং F21 কত হবে। করিসনি কেন, করিসনি কেন, কর এখনই, এখনই কর। দেখ কি বলছি, প্রথমে ফর্মুলায় বসাবি, অঙ্ক হয়ে যাবে। দেখ প্রথমে R1 ভেক্টর কত হবে লিখে নে, i ক্যাপ 1 i ক্যাপ মানে কি i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলো, এবং R2 ভেক্টর কত হচ্ছে -i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 3k ক্যাপ। অসুবিধা আছে? দুজনের অবস্থান ভেক্টর লিখে নিলাম। এবারে আমি ফর্মুলাতে বসাবো, F12 কত হবে, F12 হবে মাইনাস একটা দিলাম g m1 m2 বাই r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর মড তার কিউব r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। ঠিক আছে, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, মাইনাস জি m1 কত 2, m2 কত 3, r1 মাইনাস r2 একেবারে করে নে, r1 মাইনাস r2, এখান থেকে i ক্যাপ মাইনাস অফ মাইনাস i মানে কি প্লাস i, মানে কত হয়ে যাবে 2i ক্যাপ। বোঝা যাচ্ছে কি কি করছি, r1 মাইনাস r2 করে দেখতে পারিস, r1 মাইনাস r2, এদিকে দেখা i ক্যাপ মাইনাস অফ মাইনাস i মানে কি হবে প্লাস 2i, 2j মাইনাস 0j কত হবে 2j হবে, 4k মাইনাস 3k কত হবে শুধু k মানে 1k বাই এটারই মড হবে 2i প্লাস 2j প্লাস k, এটারই মডের কিউব। ঠিক তো, এটারই মডের কিউব। দেখ ক্যালকুলেশন কোনো ঝামেলা হবে না ঠিকঠাক করে যদি করিস এরকম করে। এখানে কত হয়ে যাবে, মাইনাস জি এর ভ্যালু কেউ বসাতে পারিস, 6 হচ্ছে এখানে, জি ইন্টু 6, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এক কাজ কর, এটার মড বার করে নে রাফে, 2i প্লাস 2j প্লাস k, এটার মড কত হবে রুট ওভার 2 স্কোয়ার মানে 4, আবার 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 স্কোয়ার মানে 1, 4 4 8 একে 9, রুট ওভার 9 মানে 3, রুট ওভার 9 মানে 3, 3 এর কিউব মানে 27 হলো। দেখ এবার তুই মেলা তোর সঙ্গে ঠিক আছে কিনা বল, এটা F12 এসছে। কিভাবে কিভাবে করলাম দেখ, এগুলো ভ্যালু সব বসিয়েছি। এবার বলবি যে এফ, এবার বলবি যে F21 কত হবে, তাই তো, আবার ক্যালকুলেশন করবি না, করার দরকার নেই, F21 বসিয়ে দেবো আমি। F21 হয়ে যাবে কত, এটাই, এটা মাইনাস তো এটাকে প্লাস করে দিলাম, জি ইন্টু 6, 2i প্লাস 2j প্লাস k বাই 27। বলবি কিভাবে হলো করে দেখে রে, F12 সমান মাইনাস অফ F21 ছিল না, করলে চলে আসবে, করে দেখে না, ওইটা এটাই অ্যান্সার আসবে, জি ইন্টু 6 ইন্টু 2i প্লাস 2j প্লাস k। একটু আগে করলাম না যে F12 ভেক্টর সমান মাইনাস অফ F21 ভেক্টর, তাহলে F12 যদি আমার এটা আসে তাহলে F21 কত হবে, মাইনাস ওয়ানটা এই সাইডে চলে আসবে মানে প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। তো এটা হলো ক্যালকুলেশন এই কোশ্চেন হয়েছে। কিউব কিভাবে করেছে, 2i প্লাস 2j প্লাস k এর, এটার হচ্ছে মড কত হবে রুট ওভার 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1, রুট ওভার 9, 9 মানে 3, রুট ওভার 9 মানে 3, 3 এর কিউব মানে 27, 3 3 9 3 27 হলো। তো হয়ে গেছে সবার। ফার্স্ট বাইনারি স্টার সিস্টেম, হেডিং দে বাইনারি, কি অঙ্ক
আর কোশ্চেন ছিল? আচ্ছা, এটা কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম। দুটি একই ভর এম এবং এমও, একটা এম আর একটা এম, এদের মধ্যে দূরত্ব আর এবং এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ। এখন প্রথম ভর থেকে যদি দ্বিতীয় ভরে 20% স্থানান্তর করা হয় তাহলে এখন ক্রিয়াশীল বল কত হবে? প্রথম ভরটা থেকে যদি 20% নিয়ে নেওয়া হয়, যে দ্বিতীয়টাতে দেওয়া হয়, তাহলে দ্বিতীয়টা তো বাড়বে, প্রথমটা কমবে না? প্রথমটা কি ঠিক রেখেছিস কেন? মাথা ইউজ কর ভালো করে। কি বললাম? তাহলে ভুল হচ্ছে কিসের জন্য? এগুলো এগুলো ভুল হবে কেন? কি কি বলা হচ্ছে শোন, এদিকে দেখা। মেন ফর্মুলা কিন্তু সবাই জানে যে এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, কোনো সমস্যা নেই। কিন্তু অঙ্ক তাহলে ভুল হচ্ছে কোথায়? ক্লাস 9-এর জিনিস, 8-এর জিনিস শতকরা। কি এটা হচ্ছে কত এম, এটাও কত হচ্ছে এম, এদের মধ্যে দূরত্ব আমি কিছু একটা ধরে নিলাম আর, তাহলে এখন বল কত? জি এম ইন্টু এম বাই আর স্কোয়ার। কোনো সমস্যা আছে? এটা প্রথম হয়ে গেল। এবার বলেছে কি, প্রথমটা থেকে 20% ভর নিয়ে দ্বিতীয়টাতে দেওয়া হলো। বল এম এর 20%, এই এমটা থেকে আমি 20% নিলাম, এম এর 20% মানে কত হবে? 0.2 এম। এম এর 20% মানে 0.2 এম। দেখিয়েছিলাম আগে ক্যালকুলেশন। 20% মানে কত? 20/100 এম। এটা হচ্ছে 10 থাকছে এখানে, 0.2 এম হচ্ছে না? এম এর 20% মানে কত? 0.2 এম। এম থেকে 0.2 এম বাদ দিলে এটা হবে কত? 0.8 এম। এটা হবে কত? 1.2 এম। আর এটা তাহলে এফ ড্যাশ কত হবে? জি 0.8 এম 1.2 এম বাই আর স্কোয়ার। কিভাবে হচ্ছে? কার বুঝতে অসুবিধা হচ্ছে বল? ঠিক আছে তো? কি করে করছি দেখ। এম এর 20% মানে কত? 20/100 এম, তাহলে 0.2 এম। তাহলে এম থেকে 0.2 এম বাদ দিলে কত হবে? 0.8 এম। আর ওই ভরটা একে দিয়ে দিলে, এফ তো আগে থেকে এম ছিল, এম প্লাস 0.2 এম মানে 1.2 এম। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? জি এম এম স্কোয়ার। এটা কত হচ্ছে বল? জি এম স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি। এফ ড্যাশ হচ্ছে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। 0.8 আর 1.2 গুণ করলে কত হবে? 12 12 96। 96 তো লিখলাম, দশমিক কোথায় হবে? দু ঘর আগে, তাই তো? 0.96, 0.96। তাহলে 0.96 মানে কত হবে? এফ, এটা মানে কত? এফ ইন্টু 0.96 মানে কত? 96/100। কোশ্চেন কি বলা ছিল? যে বল শতকরা কত পরিবর্তন হবে, না শুধু বল কত হবে বলেছে? আর কিছু বলা নেই? দেখি কোশ্চেনটা আর কার কাছে আছে, কোশ্চেনটা আরেকবার দে। এখন ক্রিয়াশীল বল কত? আচ্ছা, এখন ক্রিয়াশীল বল হচ্ছে কত? হ্যাঁ, এখন ক্রিয়াশীল বল 0.96 এফ। ওই তো বসিয়ে দিয়েছি, জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। এফ মানে কত? জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখ, এফ ড্যাশ ইজিক্যালস টু কত হচ্ছে? জি, এটার ভর 0.8 এম, এটার ভর 1.2 এম বাই আর স্কোয়ার। দূরত্ব ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে? এফ ড্যাশ সমান জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। 0.8 আর 1.2 গুণ করলে 0.96। 0.96 বলতে কত? 96/100। আর জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার মানেই তো এফ। তাহলে আগে যদি বল এফ হয়, এখন বল কত হবে? এটা এটাকে কিছু কিছু কাটাকুটি করছে? কত দিয়ে কাটা যাবে? 4 দিয়ে, 4 দিয়ে যাবে। 4 24, তাই তো? 4 2 8, 4 2 8, 4 4 16, 4 25, 24/25 এফ। কত হচ্ছে? 24/25 এফ। 24/25 এফ হচ্ছে অ্যান্সার। এখন
ঠিক আছে, কার টোকা হয়নি একটুখানি তাড়াতাড়ি। এবার হেডিং দিবি বাইনারি স্টার সিস্টেম, BINARY, বাইনারি স্টার সিস্টেম। বাংলায় বললে কি হবে? বাংলার ছাড়, ঠিক আছে, 2 নক্ষত্র বিশিষ্ট সিস্টেম, মানে দুটো নক্ষত্র। কি হচ্ছে দেখে নিচ্ছে একবার, হ্যাঁ। ধর আমি নিলাম একটা ভর m এবং আরেকটা ভর কত m, এবং এদের মধ্যে দূরত্ব কত r। তাহলে এটা কি হবে, এর দিকে ক্রিয়াশীল বল হবে কত, g m ইন্টু m বাই r স্কোয়ার। আর এর উপরেও কি হবে, এদিকে বল হবে কত, g m ইন্টু m বাই r স্কোয়ার। ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এরা যদি প্রথমে স্থির থাকে, তাহলে কি হবে, পরস্পরের কাছে আসবে। ঠিক আছে, আর অন্য কোনো মহাকর্ষ বল নেই, তাহলে এরা কি হবে, পরস্পরের কাছে আসবে। কিন্তু বাইনারি মানে নক্ষত্র কি হয়, মহাকাশে গতিবেগ নিয়ে যায়, ঠিক আছে। এবারে ওর আশেপাশে যদি এর অন্য কোনো চলে আসে, আমি সমভর নিয়েছি, অ্যাকচুয়ালি সমভর কি হবে, দুজনের ভর আলাদা আলাদা, আগে সমভর দিয়ে ক্যালকুলেশন করি, তারপরে আলাদা আলাদা ভর দিয়ে করা যাবে। তো এটা দেখা গেল কি হচ্ছে, যখন চলে আসবে যে এ ধরো এইদিকে একটা গতিবেগ নিয়ে যাচ্ছিল, তার উপরে এইদিকে একটা বল প্রয়োগ হয়ে গেল, তখন কি হবে, এরা দুজন দুজন কি করবে, ঘুরবে, মানে দুজনই বৃত্তীয় গতি করবে, সার্কুলার মোশন করবে। কিভাবে, সার্কুলার মোশন কার সাপেক্ষে করবে না, এদের দুজনের ভর কেন্দ্র, কোথায় হবে, একদম মাঝে, এদের দুজনের ভর কেন্দ্র একদম মাঝে হবে। তাহলে এই m ভরের বস্তুটা কি হবে, r/2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, এবং এই m ভরের ব্যাসার্ধ, এই m ভরের বস্তুটাও কি হবে, r/2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। মানে কি রকম হবে, এ এখানে আছে, এখানে আছে, তো এ যখন এখানে আসবে এ তখন এখানে চলে যাবে, এ যখন এখানে আসবে তখন এখানে চলে যাবে, এ যখন এখানে আসবে তখন এখানে, এভাবে ঘুরবে। বাইনারি স্টার সিস্টেম, মানে দুজনেই বৃত্তপথে একসঙ্গে ঘুরছে, এবং প্রত্যেকের বৃত্তপথের কেন্দ্র কোথায় হবে না, ভর কেন্দ্রে। ঠিক আছে, ভর কেন্দ্র। তাহলে আমি যদি একজনকে দেখি m ভরের, এটাকে যদি দেখি, একটা ভরকে যদি আমি দেখি m ভরের, সে কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, r/2। কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, r/2। এইটাকে বৃত্তপথে ঘোরানোর জন্য এর কেন্দ্রের দিকে প্রযুক্ত বল কত, gm²/r²। আমি ধরে নিলাম এটার বেগ কত, v, মানে দ্রুতি, v দ্রুতিতে বৃত্তপথে ঘুরছে। তাহলে এখান থেকে v বার কর, বৃত্তীয় গতি। কে পারবি, কর, বৃত্তীয় গতিতে v বার করতে হবে। কি বলা হচ্ছে, m ভরের বস্তু v দ্রুতিতে r/2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এই বস্তুর ওপরে বৃত্তের কেন্দ্রের দিকে প্রযুক্ত বল হচ্ছে gm²/r²। এটুকু ইনফরমেশন আছে, এখান থেকে v এর ভ্যালু বার করতে হবে। কি করতে হবে, এখানে বলা হয়েছিল যে f নেট টুয়ার্ডস সেন্টার, মানে কি, কেন্দ্রের দিকে মোট প্রযুক্ত বল সমান অভিকেন্দ্র বল। তাহলে এখানে কেন্দ্রের দিকে মোট প্রযুক্ত বল কত, কেন্দ্রের দিকে মোট প্রযুক্ত বল হচ্ছে কত, g, আমি লিখে দিচ্ছি f নেট টুয়ার্ডস সেন্টার সমান অভিকেন্দ্র বল। মানে বৃত্তীয় গতিতে f নেট টুয়ার্ডস সেন্টার সমান, মানে বৃত্তের কেন্দ্রের দিকে মোট প্রযুক্ত বল সমান কি হবে, অভিকেন্দ্র বল। তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে এখানে মোট প্রযুক্ত বল কত, gm²/r² সমান অভিকেন্দ্র বল কত, mv²/r, কি লিখবো না, mv² বৃত্তের ব্যাসার্ধ r/2। আরে
এখানে মহাকর্ষ বলটা এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব আর, কিন্তু বৃত্তীয় গতিতে যে ঘুরছে তার জন্য বৃত্তের ব্যাসার্ধ কত, r/2। এখানে হবে r/2 আর এটা হবে কত, r²। কেন, জি m বাই এদের মধ্যে দূরত্ব r²। এটা হচ্ছে এর উপরে প্রযুক্ত মহাকর্ষ বল, যেটা বৃত্তের কেন্দ্রের দিকে হচ্ছে, কিন্তু বৃত্তে যখন ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত, r/2। এখান থেকে বল ভি কত হচ্ছে ক্যালকুলেশন করতে। অভিকেন্দ্র বলের ফর্মুলা কি, mv²/r, যদি r ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। কিন্তু এ কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, r/2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এই দেখ একটা এম কেটে যাচ্ছে, এখানে স্কোয়ার উঠিয়ে দিলাম, একটার এই স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে দেখ কাটছি কিভাবে, একটা এম কেটে গেল, স্কোয়ার উঠে গেল, একটা আর কেটে গেল, এখানে স্কোয়ার উঠে গেল, তাহলে কত হচ্ছে 2v² সমান gm/r। 2v² সমান কত হচ্ছে, gm/r। 2v² সমান gm/r, তাহলে কত হবে gm/r, নিচে হবে কত 2 সমান v², তাহলে v হবে কত √ওভার gm/r, হয়েছে 2r। এখানে যদি বলি যে এই বৃত্তপথে ঘোরার জন্য পর্যায়কাল কত হবে, মানে টি কত হবে, হ্যাঁ টি কত হবে 2, এই দেখ টি কিভাবে করি, আমরা জানি কি ভি সমান 2πr/t। অ্যাকচুয়ালি এখানে কি হবে দেখ, এটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত r/2, এবং কত বেগে ঘুরছে, কত দ্রুতিতে ঘুরছে ভি, তাহলে ভিটা কত হবে, মোট বৃত্তের পরিধি 2πr/2 হবে এখানে নিচে, বাই কত সময় নেবে টি, তাহলে এখান থেকে আমরা টি বার করতে চাই, তাহলে টি কত হবে, টি সমান 2πr/2, আর ভি এর ভ্যালুটা কত, এখানে r/2 হবে, কেন কি বৃত্তের ব্যাসার্ধ হাফ, তাহলে 2 কেটে যাচ্ছে এখান থেকে, হলো πr/ভি, ভি মানে কত, ভি মানে দেখ নিচে ভি আছে, মানে নিচে হবে কত √gm/2r, তাহলে কি হবে, এটাকে আমি করলাম নিচে দিলাম gm, উপরে দিলাম 2r, অসুবিধা আছে, নেই তো অসুবিধা নেই, দেখ ভিটা নিচে আসবে না, √gm/r, তো √gmটা নিচে থেকে গেল, √2rটা উপরে উঠে চলে গেল, বল কার অসুবিধা আছে ক্যালকুলেশন, আমি মাঝে মাঝে স্টেপ জাম্প করছি একটু, ঠিক আছে, হলো 8টাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারিস, 8টাকে ভেতরে ঢোকাতে পারিস, কত হবে টি ইজিক্যালস টু পাই বাইরে থাকলো, না হলে √, কত হবে 2r এর কত হবে, আর এর কিউব হবে, আর যদি ভেতরে ঢোকে স্কোয়ার হয়ে ঢুকবে, ভেতরে একটা আর ছিল, ভেতরে আবার একটা r² গেল, r³/gm, ব্যাস। হলো, এইরকম টাইপের কোশ্চেন দিলে তাহলে পারবি, চল দেখি কি পারছিস, কি শিখেছিস, প্রশ্ন লেখ, কে টুকেছিলিস, কে টুকিসনি, টোকা হয়ে গেছিল, আচ্ছা লেখ, m এবং 3m ভর বিশিষ্ট দুটি বস্তুকণা, m এবং 3m ভর বিশিষ্ট দুটি বস্তুকণা একটি নির্দিষ্ট ব্যবধানে থেকে m এবং 3m ভর বিশিষ্ট দুটি বস্তুকণা
একটি নির্দিষ্ট ব্যবধানে থেকে পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে প্রভাবে বৃত্তীয় গতিতে আবর্তন করে। হয়েছে, বৃত্তীয় গতিতে আবর্তন করে। এম ভরের বস্তুকণাটি ভি দ্রুতি নিয়ে বৃত্তীয় গতি সম্পন্ন করলে 3m ভরের বস্তুকণাটি কত দ্রুতি নিয়ে বৃত্তীয় গতি সম্পন্ন করবে। কত দ্রুতি নিয়ে বৃত্তীয় গতি সম্পন্ন করবে। প্রথম কথা, এখানে ভর কেন্দ্র কোথায় হবে সেটা জানা চাই, তবে কি অঙ্ক হবে। ভর তো পাল্টে দিয়েছে, মাঝে তো আর হবে না। কি হবে তাহলে এবার? ওটা তো এম আর, এই জন্য খারাপ লাগে কি বল বল স্যার যখন করালো তখন এম আর এম সমান সমান ধরে নিল, মাঝে হয়ে গেল, কত সহজ। আর আমাদের বেলা এম আর 3m, তখন ক্যালকুলেশন করতে হবে, তাই না? হ্যাঁ, যেমন শেখানো হয় না, ABCD লেখো, আর পরীক্ষায় পড়ে কি পৃথিবীর সব থেকে বড় ইংরেজি ওয়ার্ড কোনটি, কি সেরকমই। কি হবে বল কনসেপ্ট? আমি তো একটা জিনিস বলেছি যে, হ্যাঁ, সব থেকে ইংরেজি বড় আমিও জানি না। আরে সব থেকে বড় ইংরেজি ওয়ার্ড আলফাবেট না, হায় ভগবান, মাথা কোথায় গেছে। আরে ওয়ার্ড আর আলফাবেট সব এক, ঠিক আছে, সব এক। বল সায়েন্সে, বল আমরা সায়েন্সে পড়ি যখন, বাংলা ইংরেজি ভুলে গেছি, বাদ দাও। হ্যাঁ, চল দেখি কি বললাম। ধর এখানে কিন্তু কোনো দূরত্ব দেওয়া নেই পরস্পরের মধ্যে, তাহলে একটা দূরত্ব ধরে নেই। একটা হচ্ছে কত ভর m, আর একটা ভর কত 3m। বেশ, এদের মধ্যে আমি দূরত্ব ধরে নিলাম r। তাহলে এর উপরে প্রযুক্ত বল কত হবে? g m ইন্টু m, m ইন্টু 3m, m ইন্টু 3m মানে কত হবে? এখানে 3m এলে m স্কোয়ার হয়ে যাবে, 3 হয়ে যাবে এখানে r স্কোয়ার। ঠিক লিখেছি তো? ঠিক লিখেছি, দেখ, g m ইন্টু 3m মানে m স্কোয়ার, সামনে 3 দিয়ে দিলাম, r স্কোয়ার। এটা হলো কি প্রযুক্ত বলের উপরে। এর উপরেও প্রযুক্ত বল এটাই হবে, সেম হবে, 3gm স্কোয়ার বাই r স্কোয়ার। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা? নেই। এবার কথা হচ্ছে, আমি বলেছিলাম যে এরা ঘুরবে কিভাবে না, এদের ভর কেন্দ্রকে কেন্দ্র হিসাবে ধরে নিয়ে ঘুরবে। এবার ভর কেন্দ্র কোথায় আছে আমি দেখি। এবার আমি ধরে নিলাম যে m ভর বিশিষ্ট বস্তু থেকে ভর কেন্দ্রটা x দূরত্বে আছে। এটা ধরো সেন্টার অফ মাস যদি হয়, এখন তো মাঝে তো হবে না। সেন্টার অফ মাসের ফর্মুলা কি ছিল বল? m ভর বিশিষ্ট বস্তু থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত হবে? এটা হবে, আমি যদি এটাকে x বলে দিই, মানে m ভরের বস্তু কণা থেকে ভর কেন্দ্রের দূরত্ব যদি x হয়, 3m ইন্টু x বাই 3m প্লাস m, একদম ঠিক। মানে কি করা হলো এখানে, যে ভরের বস্তু কণা থেকে আমি ভর কেন্দ্রটা বার করছি, কি করব, অন্য ভর মানে 3m বাই মোট ভর ইন্টু দূরত্ব। মানে পড়েছে?
অন্য ভর বাই মোট ভর ইন্টু ওদের মধ্যে দূরত্ব। তাহলে এটা হলো কি এক্স, এক্স কত হচ্ছে দেখ একটু, সরি সরি সরি, এখানে এক্স কেন হবে, আর হবে, মোট দূরত্ব তো আর, তাহলে কত হচ্ছে 3r/4। দেখ 3r/4 হচ্ছে, 3r/4 হচ্ছে, তাহলে বাদ বাকিটা কত হবে, r/4। একটা যদি 3r/4 হয় বাদ বাকিটা কত হবে, r/4। করে দেখে নে, r মাইনাস 3r/4, 4 হচ্ছে লসাগু, 4r মাইনাস 3r, তাহলে কত হচ্ছে r/4, মানে 3m থেকে দূরত্বটা। তাহলে কি হলো অঙ্কটা, তাহলে এখন m ভরের বস্তু কণা, সেখান থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত 3r/4, এবং 3m ভরের বস্তু কণা, সেখান থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত r/4। তাহলে প্রশ্ন কি দেওয়া আছে, এটা v বেগে যাচ্ছে, v বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করছে m ভরের বস্তু কণাটা। তাহলে m ভরের বস্তু কণার উপর কেন্দ্রের দিকে প্রযুক্ত বল কত, এটা মহাকর্ষ বল g 3gm²/r²। এই মহাকর্ষ বল সমান এই m ভরের বস্তুকে বৃত্তীয় পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। বৃত্তীয় পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত হবে, mv²/3r/4, mv² বৃত্তীয় পথের ব্যাসার্ধ 3r/4 হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বরে রাখলাম। এবারে কি প্রশ্ন বলেছিল যে 3m ভরের বস্তু কণাটা কত বেগে ঘুরবে। আমি ধরে নিলাম 3m ভরের বস্তু কণাটা v ড্যাশ বেগে ঘুরছে, কি বেগে ঘুরছে, v ড্যাশ বেগে। তাহলে 3m ভরের বস্তু কণার জন্য এটাই কাজে লাগাবো। আচ্ছা টুকছিস, টুকে নে, সময় দিচ্ছি, টুক, সময় দিচ্ছি। তাহলে কি লিখলাম এখানে, 3m এর জন্য কি হবে বল, 3m এর জন্য বলটা হচ্ছে কি, 3m এর উপর প্রযুক্ত বল কত, ওটাই 3gm²/r²। মহাকর্ষ বল কিন্তু দুজনের জন্য সেম, তাই তো, মহাকর্ষ বল দুজনের জন্য সেম, কিন্তু এর জন্য অভিকেন্দ্র বল কত হবে, 3mv²/mv² লিখে দিয়েছিস না 3mv² লিখেছিস কেন, 3mv²/r/4। এবার আমি বলেছি ভি ডটের ভ্যালু বার করতে, তাই তো, এটা ছিল আমার 1 নম্বর, এটা ছিল 2 নম্বর, এটা আর এটা সমান তো, এটা আর এটা সমান তো, তাহলে আমি এটা সমান এটা করতে পারি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে পাই, 1 এবং 2 থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর হতে পাই। কি হবে, এটা সমান এটা করে দিচ্ছি, তাহলে কত হবে, 3mv²r/4 সমান mv²/3r/4। এখান থেকে আমাকে ভি ডটের ভ্যালুটা বার করে দেয়, ভি ডটের ভ্যালু বার করে দে ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ, ভি ডটের ভ্যালু, ভি ডটের ভ্যালু সব কেটে গিয়ে শুধু ভি দিয়ে আসবে, সব কেটে যাবে, দেখ আর আর কেটে যাচ্ছে, 4 আর 4 কেটে গেল, তাই তো, মানে r/4 কেটে গেছে, হলে এম কেটে যাচ্ছে, 3 কাটবে না, 3 কাটবে না, এটা মুছতে পারি, এটা 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 মুছতে পারি, হয়ে গেছে সবার, হয়ে গেছে। তাহলে এটা যদি হয় কত হচ্ছে, 3v² সমান v²/3, তাহলে v ডটের স্কয়ার হচ্ছে কত, v²/9, তাহলে ভি ডট কত হচ্ছে √v²/9, v/3, ঠিক আছে, v/3। বইতে, তোদের বইতে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে পেজ নাম্বার 425 উদাহরণ 2, পেজ নাম্বার 425 উদাহরণ 2 হয়েছে, ওই কোশ্চেনটা করতে হবে। আমি বলে দিচ্ছি, 425 উদাহরণ 2, 425 উদাহরণ 2, কোশ্চেনটা হচ্ছে কি, দেখ বলছে যে
তিনটে ভর আছে, একটা এম, এটা এম, এটা এম, হয়েছে, তিনটে ভর আছে। এবং এরা হচ্ছে কি পরস্পর পরস্পর থেকে এল দূরত্বে, মানে কি একটা সমবাহু ত্রিভুজ করেছে, ধর হয়েছে, এল দূরত্বে আছে। এবারে কথা হচ্ছে যে এদের একটা ভর কেন্দ্র হবে এখানে, হুম, তো এই ভর কেন্দ্র থেকে সমদূরত্ব বজায় রেখে, বা এরা পরস্পরের মধ্যে দূরত্ব সমান বজায় রেখে, এটাকে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, এরা কিন্তু কি হচ্ছে, ঘুরছে, মানে এ যাচ্ছে এদিকে একটা বেগ নিয়ে ভি, এও সেম বেগেই যাবে ভি, এও সেম বেগে যাবে ভি, এই বেগের মানটা বার করতে হবে। দেখ আমি কি বলছি শোনাকে, কনসেপ্টটাকে শুনে নে। যে কোনো একটার জন্য মহাকর্ষ বল বার করতে হবে, করেছি, ত্রিভুজের শীর্ষবিন্দুতে থাকলে কত হয় করেছি, আগে বার কর। ধর আমি এটারই জন্য বলছি, শুধু এটা, এই এম ভরের বস্তুর উপরে মোট মহাকর্ষ বল কত হবে আগে কর। যদি কেন্দ্রে থাকে 0 হবে, শীর্ষবিন্দুতে থাকলে 0 কেন হবে? শীর্ষবিন্দুতে মানে এই এম ভরের বস্তুটার উপরে মোট মহাকর্ষ বল কত হবে, কি বলছিস? এটা এম, তো এটা এম, এটা এম, ধর আমি এটার উপরে বল বার করতে চাইছি, তাই তো, তাহলে এই এম ভরটা এদিকে একে টানবে, কত, জি এম ইন্টু এম, মানে কত, এম স্কোয়ার বাই এল স্কোয়ার, দূরত্ব কত, এল। আবার এই এম ভরের বস্তুটাকে এদিকে টানবে, জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই তো। এদের মধ্যে কোণ কত, 60 ডিগ্রি, দুটো বল পরস্পর সমান এবং তাদের মধ্যে কোণ 60 ডিগ্রি। এদের লব্ধি, এদের লব্ধি কত হবে, একদম মাঝ বরাবর, এটা কত হবে এই লব্ধিটা, 2 ইন্টু একটা বল cos 60 ডিগ্রির হাফ, তাহলে কত হচ্ছে 2 GM স্কোয়ার বাই এল স্কোয়ার, cos 30-র ভ্যালু √3/2, 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, √3 GM স্কোয়ার বাই এল স্কোয়ার হলো। তাহলে একটা ভরের ওপরে প্রযুক্ত বল কত হচ্ছে, √3 GM স্কোয়ার বাই এল স্কোয়ার। এই ভরের বস্তুটা, ধরো এটা যদি ভর, এটা ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রটাকে কেন্দ্র করে বৃত্তপথে ঘুরবে, এই ভরের বস্তুটাও ভর কেন্দ্রকে কেন্দ্র করে কি করবে, বৃত্তপথে ঘুরবে, এও কি হবে, ভর কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্তপথে ঘুরবে। তার মানে কি, বৃত্তের কেন্দ্র বরাবর প্রযুক্ত বল কত, এটা কি, বৃত্তের কেন্দ্র বরাবর প্রযুক্ত বল কত হচ্ছে, এটা মানে এটাই হবে কি প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। তাহলে এম ভরের বস্তুটা কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এই দূরত্বটা এখন চাই আমার, এই দূরত্বটা কত হবে, ক্যালকুলেশন কর, বল এই দূরত্ব কত হচ্ছে। প্রথমে বল, এই বলটা বার করার তো সবার জানা গেছে, আগের দিন করেছি এটা। এখন আমি বললাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যমা পর্যন্ত দূরত্ব প্রত্যেকটা জায়গাতে সেম আসবে, এইগুলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যমা পর্যন্ত দূরত্বগুলো কত হবে। দেখ এদিকে তাকা, যদি কারণ না হয় বলে দিচ্ছি শোন। তাহলে আমার চাই এইটা, মানে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মানে কি হবে, এই এম ভরের বস্তুটা ভর কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরবে, মানে কি হচ্ছে, কেন্দ্র থেকে এই ভর পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার এটা এই দূরত্বটা চাই, আমি কিভাবে করছি দেখ, এখানে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য কত হয়, হ্যাঁ দৈর্ঘ্যটা কত হয়, √3/2a, তাহলে কত হবে, √3/2l হবে এখানে, এখানে তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এল, এগুলো, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা একই হয়, সমবাহু ত্রিভুজ না। এবারে এটা যদি ভর কেন্দ্র হয়, সেন্টার অফ মাস, তাহলে আমি যদি বলে দিই এটাকে জি বলে দিচ্ছি, হ্যাঁ, এটা যদি আমি এ বলে দিই, এটা যদি বি বলে দিই, তাহলে এতটা পার্ট হয় কত 2, এতটা পার্ট হয় কত 1, মানে 2:1। তাহলে এই পার্টটা হচ্ছে 2, এই পার্টটা 1, তাহলে আনুপাতিক ভাগহার কত হবে, আমি এটা বার করতে চাইছি, 2 বাই আনুপাতিক ভাগহার কত হবে, 2 + 1 ইন্টু মোট কত, √3/2, এই তো হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি বৃত্তপথের ব্যাসার্ধ।
আমি করছি এখানে, এখান থেকে 2 আর 2 কেটে যাচ্ছে, √3 আর এই যে নিচে 3 যোগ করে দিলে 3 হয়ে যাবে। √3 আর নিচে 3 কেটে গেলে কত হবে, নিচে হবে √3, তার মানে আর এর ভ্যালু কত হবে, l/√3। কর কর কর, এটা করে নে, √3 l/√3, আর এর ভ্যালু কত হচ্ছে l/√3, এটা হচ্ছে কত আর, মানে মধ্যমাটা বার করলাম, মধ্যমাটাকে 2:1 অনুপাতে ভাগ করছে, 2 মোট করে করা হলো, ভাগ করে দিয়েছে, গুণ টুন করণী নিরসন কে করে, ভাগ করে দিয়েছে। 3 কে √3 দিয়ে ডিভাইড করে দিলে মানে কেটে গেলে দেখ √3 নিচে হচ্ছে 3, √3 কেটে দিলাম, নিচে একটা √3। এবার তো আর কি, আর তো কাজ নেই, এবার তোরা নিজেরা কর, আর কি আছে, কি হবে বল এবার, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এটা, তাহলে কি হচ্ছে, কেন্দ্রের দিকে মোট বল কত হচ্ছে, √3 gm²/l² সমান mv²/r, আর মানে কত l/√3। এখান থেকে ভি এর ভ্যালু বার কর, সবার ক্যালকুলেশন যেন ঠিকঠাক আসে, আগে কর নিজে ক্যালকুলেশন কর। তো এখান থেকে কি হচ্ছে দেখ, আমি করলাম কত, √3 জি, একটা এম কেটে দিলাম, তাহলে স্কোয়ার উঠে গেল, এম থাকছে এখানে শুধু, একটা এল কেটে দিলাম, এখান থেকে এল চলে গেল, √3 এখানে চলে যাচ্ছে ওপরে, এটা হচ্ছে কত v², √3 কেটে যাচ্ছে, তাহলে ভি কত হচ্ছে √gm/l। পর্যায়কাল বার করে এটার, টি, হ্যাঁ পর্যায়কাল, এখান থেকে পর্যায়কাল বার কর টি। ওই ফর্মুলা, ওই একই ফর্মুলা, কি হবে, v ইজিক্যালস টু 2πr, আর মানে কত l/√3/t, তাহলে টি হচ্ছে কত 2πl/√3, নিচে হয়ে যাবে ভি, ভি এর ভ্যালুটা বসিয়ে দেব, 2πl/√3, ভি এর ভ্যালু কত হবে, √ওভার নিলাম এখানে পুরোটা, নিচে চলে আসবে কত জিএম, আর উপরে চলে যাবে কত এল, হ্যাঁ কি না বল, ভি নিচে ছিল, নিচে হতো কত √gm/l, ওই এলটা উপরে উঠে চলে যেত, রুটের ভেতরে থেকেই উঠিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে কত হবে 2π, না হলে এখানে থাকলো বাইরে, √ওভার এই এলটা ভেতরে আসলে কত হবে l², তাহলে আগে থেকে একটা এল ছিল, হয়ে যাবে l³, √3টা ভেতরে আসলে কত হবে 3gm, তাহলে পর্যায়কাল কত আসছে 2π√l³/3gm, হয়েছে, বেশ, অঙ্ক হলো। এবার আমি বলছি তোরা লিখবি, ঠিক আছে, কি টিউশন, কেমিস্ট্রি, 3 মিনিট বাকি আছে, চল লিখে নি, এটা একটা 2-3 লাইন পড়ে নি। কেমিস্ট্রি কখন শুরু করবে, পুরো 8:30টায়, ঠিক আছে চল এই পর্যন্ত থাকছে।